পার্ট 7 এর শুরুতে দেখি যে চাওয়ের বাবা বলে, যদি তুমি এক্সামের পর আমার কোম্পানি সামলাতে পারো তাহলে তো ভালো, কিন্তু তুমি যদি এটা ছাড়া অন্য কিছু করতে চাও সেটাও ভালোই হবে। পরের সিনে জিয়াং বলে, হান স্কুল ছেড়ে দিয়েছে। শাওতো বলে, তুমি কিভাবে জানলে? জিয়াং বলে, আমার স্বপ্ন আমি গোয়েন্দা হব, গোয়েন্দার মতো একটু খোঁজ খবর তো নিতেই হবে। তারপর হানও তাকে বলে সে অ্যাডমিশনে পাশ করছে আর তার বাবা মাও এই সিদ্ধান্ত খুশি। কিন্তু সে খুশি ছিল না, কারণ এখনও সে মনে করে চাও তার থেকে সব কিছুতেই এগিয়ে আছে। কিন্তু শাওতো হানকে একটি গোপন কথা বলে যে চাও গান গাইতে পারে না। এটা শুনে হান অনেক খুশি হয়, কারণ সে একটু হলেও চাওয়ের থেকে এগিয়ে আছে। অপরদিকে জিয়াংও তার পড়ালেখার মনোযোগ দিতে শুরু করে, কারণ তারও ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে। অন্যদিকে চাওয়ের ইন্টার্নশিপ পরীক্ষার জন্য শাওতো তাকে অনেক সাহায্য করছিল। এরকম করে তার পরীক্ষার সময় এসে পড়ে, যেখানে পরীক্ষার আগে শাওতো তাকে গুড লাকের ধাঁধা পরিয়ে দেয়। তারপর সে তাকে ঘুমাতে বলে চলে যায়। তারপর চাও ঘুমাতেই যাচ্ছিল, তখন শাওতো আবারও ফিরে এসে জিজ্ঞেস করে, তুমি কি অ্যাডমিট কার্ড বের করেছো? তারপর আবার এসে জিজ্ঞেস করে, তুমি কি পেন্সিল বক্স নিয়ে এসো? আবার এসে জিজ্ঞেস করে, কাল তোমাকে কয়টা বাজে জাগিয়ে তুলবো? চাও বিরক্ত হয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। সিন শিফট হয় আর চাও কলেজে অ্যাডমিশন নিয়ে চলে যায়। কিন্তু শাওতো 30 দিন আগে হয়েও 1 বছর পিছিয়ে গেল কিভাবে? মনে হয় কোনো 1 বছর সে বাদ দিয়েছে। পরের সিনে হানও তাদের বলে পড়ালেখার জন্য সেও চলে যায়। জিয়াং তাকে বলে, তার মানে তুমি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হতে যাচ্ছ, কেননা তোমার অটোগ্রাফ তখনই দিয়ে দাও। তারপর তারা মজা করতে থাকে এবং ছবি তুলতে লাগে। তারপর হান শাওতোকে বলে, আমার চলে যাওয়ার পর আমরা এভাবে দেখা করতে পারবো না। তখন শাওতো বলে, তো কি হয়েছে, আমরা SMS তো করতেই পারি। তখন হান ইমোশনাল হয়ে বলে, আমি চাই তুমি সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো। শাওতো বলে, অবশ্যই। কিন্তু হান জড়িয়ে ধরে শাওতোকে গুড বাই বলতে চায়, কিন্তু তখনই চাওয়ের কল আসে, সেজন্য সে চলে যায়। এরপর 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা শাওতোকে অনেক পরিশ্রম করতে দেখি, এমনকি সে চাওয়ের কলও রিসিভ করে না। যখন রিসিভ করে তখন তাকে বলে, আমি পড়ালেখা করছি, তুমি আমাকে বিরক্ত করো না। কিন্তু সে এজন্য চিন্তিত ছিল যে সবারই কোনো না কোনো স্বপ্ন আছে, কিন্তু সে এখন পর্যন্ত জানে না তার কি করা উচিত। তারপর চাও তাকে SMS করে যে পড়ালেখা কেমন চলছে, সামনাসামনি পড়তে তো চাও না। তখন তাকে রিপ্লাই দেয় হ্যাপি বার্থডে, তার মানে আজকে চাওয়ার জন্মদিন ছিল। পরের সিনে স্কুলের সব স্টুডেন্ট চলে গিয়েছিল, কিন্তু সেও তখনও পড়াশোনা করছিল। তারপর সেও চলে যাচ্ছিল, কিন্তু চাওয়ের ক্লাসরুম দেখে সে তার ডেস্কে গিয়ে বসে পড়ে। তারপর আমরা দেখি সেখানে চাও এসে তাকে সারপ্রাইজ দেয়। তারপর তাকে বলে, তুমি কি এখনো কনফিউজ যে তোমার কি করা উচিত? কিন্তু তুমি ছোটবেলায় সবসময় বলতে তুমি আমার সাথে সবসময় থাকতে চাও, আর তুমি ইউনহা ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিবে। শাওতো বলে, কিন্তু আমার গ্রেড দেখে তোমার মনে হয় আমি এটা করতে পারবো? চাও বলে, তুমি সবার আগে তোমার গোল সেট করো, তারপর হার্ড ওয়ার্ক করো। আমি ইউনাতে তোমার জন্য অপেক্ষা করছি, আমি জানি তুমি এটা করতে পারবে। তারপর শাওতো খুশি হয়ে চাওয়ের বার্থডে পালন করে। এখানে মোমবাতি না থাকায় সে টর্চ লাইট দিয়ে কাজ চালিয়ে নেয় আর তাকে উইশ করতে বলে, কিন্তু এই চক্করে সে শাওতোর উপরে পড়ে যায়। এতে তাদের দুজনেরই হার্টবিট বেড়ে যায়। পরের সিনে চাও শাওতোকে কল করে, যেখানে শাওতো বলে, তোমার পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, আমার পরীক্ষা সামনে, তাই আমাকে পড়তে দাও। চাও বলে, হ্যাঁ, কিন্তু বেশি পরিশ্রম করো না আর তারা তাড়াতাড়ি শুয়ে পড়ো। পরীক্ষার পর আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর তার রুমমেটরা তাকে নিয়ে মজা করে বলে, এখন আমার বন্ধু তার মনের কথা বলতে ভয় পাচ্ছে। পরের ছিল শাওতোর ক্লাসের শেষ দিন ছিল, যেখানে পুরো ক্লাসের ফটোশ্যুট হয় এবং সবাই অনেক ইমোশনালও হয়েছিল। তারপর তার পরীক্ষার সময় এসে পড়ে। তার থেকে বেশি তার ফ্যামিলি চিন্তিত ছিল, যেখানে চাও তাকে গুড লাক বলতে আসে। তারপর পরীক্ষা দিতে যাওয়ার সময় চাওয়ের মা তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে বেগুনি রঙের ছোট জামা দিয়েছিলাম, তুমি কি সেটা পরেছো? এতে শাওতো লজ্জা পায়। তারপর তার মা বলে, বেগুনি রং খুবই শুভ, আমরা সবাই একই রং পরে আসি। তারপর খাওয়া দাওয়া করার পর সে চাওয়ের সাথে পরীক্ষা দিতে যায়, যেখানে রাস্তায় সে কুকুরের পটের উপর পা দিয়ে দেয়। আর চাও তার পা পরিষ্কার করার জন্য যেভাবে তার পাকে বসার জন্য এগিয়ে দেয়, জাস্ট তারপর সে বলে, জুতা পরিষ্কার করতে সময় লাগবে, এক কাজ করো, তুমি আমার জুতা পরে নাও, আর তাকে তার জুতা পরিয়ে দেয়। তারপর এক্সাম হলে সামনে এসে চাও বলে, কোশ্চেন পেপার ভালো করে পড়ে তারপর উত্তর দিও।
যেটা বুঝবে না সেটা বাদ দিও, লেখা শেষ হলে আবার চেক করবে। শাও তো বলে ঠিক আছে ঠিক আছে, আর কতবার বলবে। তারপর সে ভেতরে চলে যায়। তারপর কিছুদিন এক্সাম চলতে থাকে। তারপর শেষের দিন সে স্কুলে কাটানোর প্রত্যেকটি মুহূর্ত মনে করতে থাকে। তারপর সে ভাবে আজ থেকে এই স্কুল, এই বন্ধু, টিচার সবকিছু শেষ হয়ে গেল। তারপর সে স্কুল থেকে বেরিয়ে আসে। সেখানে সবাই তাকে নিতে এসেছিল। এখানে শাও তো চাওকে বলে হঠাৎ করে তোমাকে বড় বড় দেখাচ্ছে। তারপর তারা সবাই একসাথে ছবি তোলে। ঘরে আসার পরে সে তার বাবা মাকে বলে আমার আন্ডারওয়্যারের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে, তোমারও কি এমন হয়েছে? এটা শুনে তার বাবা কিছু না শোনার ভান করে। তারপর সে চাওকে বিরক্ত করতে শুরু করে যে তোমার আন্ডারওয়্যার আমাকে দেখাতে হবে। ততক্ষণে চাওর বাবা মাও চলে আসে, যেখানে শাও তোর বাবা মা তাদের ইশারা করে এখানে আসতে না করে, না হলে তাদেরও আন্ডারওয়্যার দেখাতে বলবে। চাও বিরক্ত হয়ে বলে দেয় যে তুমি শুধু বেগুনি রঙের আন্ডারওয়্যার পরে আসো, আমরা কেউ পরি নাই। পরের দিন সে যখন এই কথা জিয়াংকে বলে তখন জিয়াং তাকে নিয়ে মজা করে। যেখানে ভ্যাং আর লিংল্যাংও তাদের বাসায় এসেছিল। ভ্যান বলে ক্লাস টিচার আর শানু ম্যাম বিয়ে করে নিয়েছে। লিংল্যাং বলে তারা তো ছোটবেলার বন্ধু ছিল। আমি আর চাও ছোটবেলার বন্ধু, আমাদের দুজনকে খুব মানাবে। জিয়াং বলে তোমার থেকে বেশি তো চাও আর শাও তোকে মানাবে। তারপর ফাইনালি শাও তো রেজাল্ট এসে পড়ে, যেখানে তার মার্ক তার ভাবনার তুলনায় বেশ ভালো ছিল, কিন্তু এতটাও ভালো ছিল না যে সে খুব সহজে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। তারপর চাও তাকে বলে চিন্তা করো না, এইবার ইউনিভার্সিটিতে কম পয়েন্ট দিয়েও সাবজেক্ট চয়েস করা যাবে। যদি তুমি জার্নালিজম সাবজেক্ট নাও তাহলে তুমি খুব সহজেই আসতে পারবে। অপরদিকে তার বাবা মা এটা নিয়ে দেখছিল যে তাকে কোন কোন ভার্সিটিতে আবেদন করানো যায়, যেখানে সবাই চাচ্ছিল সে চাওয়ের সাথে একই ভার্সিটিতে পড়ালেখা করুক। কিন্তু শাওতের বাবা রাজি হন না। সে বলে শাও তো সবসময় চাওয়ের কথা শোনে, কিন্তু পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাকেই সহ্য করতে হবে। শাও তো এসে বলে আমি চাওয়ের কথা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি না, আমি নিজের ইচ্ছে সেখানে ভর্তি হতে চাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত আর আমি এটা নিজেই নিতে চাই। অপরদিকে চাও তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আর এখন সিন বর্তমানে আসে, যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল। চাও বলে তুমি কি ইউনিভার্সিটিতে আবেদন করেছো? শাও তো বলে বাবা রাজি নন। চাও বলে তাহলে তুমি তাকে বোঝাচ্ছ না কেন? যদি তুমি ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারো তাহলে তুমি ওই শহরের অন্য কোথাও ভর্তি হতে পারো। আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই, আমরা একসাথে এত বছর থেকে অনেক সময় নষ্ট করেছি। এখন আমি সব সময় তোমার সাথে সময় কাটাতে চাই। আর তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু এটা তো শুধুমাত্র তার কল্পনা ছিল। চাও তো বলে কি প্রতিদিন দেখা করা, উৎসবের সময় তো দেখা করতেই হবে। চাও কাছে আসতে আসতে বলে আমি তোমাকে সব সময় দেখতে চাই। আর সে এত কাছে ছিল যে শাও তো নার্ভাস হয়ে তাকে পানিতে ফেলে দিয়ে চলে যায়। অপরদিকে জিয়াং আর ভ্যান ও ভিন্ন ভিন্ন ভার্সিটিতে ভর্তির প্রথমে একবারেই দেখা করে নেয়, যেখানে ভ্যান তাকে একটা উপহার দেয়। আর এখানে ভ্যানের জিওগ্রাফিক্যাল গিফট দেখে তার চেহারা দেখার মতো ছিল। তারপর শাওতোর বাড়ি চাওয়ের মা বাবা আসে। শাওতোকে জিজ্ঞেস করে চাও কোথায়। তার বাবা মা বলে তার ঠান্ডা লেগে গেছে। এটা শুনে তার খারাপ লাগে, কারণ সেই তো তাকে পানিতে ফেলে দিয়েছিল। তারপর সে চাওয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু চাও তার রুমে ছিল না। কিন্তু যখনই তার আসার শব্দ শুনে তখন সে তার বিছানার নিচে লুকিয়ে পড়ে। তারপর চাও এক এক করে তার জামা কাপড় খুলতে থাকে, যেটা দেখে শাওতোর অবস্থা খারাপ হয়ে যায়। তখন চাও থেকে জিজ্ঞেস করে আর কতক্ষণ লুকিয়ে থাকবে? শাওতো বলে তুমি কিভাবে জানলে আমি লুকিয়ে আছি? চাও বলে দ্বিতীয়বার লুকানোর আগে প্রথমে তোমার জুতাটাও লুকিয়ে রেখো। শাওতো বলে কিন্তু তুমি এত খারাপ কাজ কেন করছিলে? চাও বলে আরে কি ভাবছো, আমি তো এসব ধোয়ার জন্য খুলে রাখছিলাম। তারপর তার এমন ব্যবহার দেখে শাওতো রাগ করে চলে যায়। নেক্সট ডে শাওতো অ্যাডমিশন নিয়ে তার ভার্সিটিতে চলে আসে, যেখানে জিয়াংকেও আমরা আসতে দেখি। আর ভাগ্যক্রমে তাদের রুম এক রুমই পড়ে, আর দুজনের সাবজেক্ট একই ছিল। আর লিংল্যাংও ওই রুমে এসে পড়ে। তারপর চাও তাদের ভার্সিটিতে এসে পড়ে। পরের সিনে আমরা মৌ নামের আরেকটি মেয়েকে দেখতে পাই, যাকে চাওয়ের এক রুমমেট শিবু ঘর খুঁজতে সাহায্য করছিল। মৌয়ের ভয়ঙ্কর গল্প অনেক ভালো লাগতো। তখন সে তাকে একটা ভয়ঙ্কর গল্প শোনাতে থাকে। তখন তারা ভয় তো পাচ্ছিল, কিন্তু মজার জন্য ভয়কেও সহ্য করছিল। তারপর আমরা দেখি তাদের নতুন রুমমেট আর কেউ না, মৌ নামের মেয়েটাই ছিল। তারপর তারা এক এক করে তাদের পরিচয় দেয়।
তারপর মৌ ধন্যবাদ দিয়ে শিবুকে কফি অফার করে। তারপর সে বলে, ছোটদের থেকে ট্রিট নেওয়া ঠিক নয়, কেমন হবে? আজ রাতে তোমরা সবাই মিলে আমার সাথে ডিনার করো।